হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা কম্পিটিটিভ ম্যাথের গড় চ্যাপ্টার, পাটিগণিত অংশের চ্যাপ্টার 9 গড়। তো গড় বলতে আমরা কিন্তু যা পড়ি সেটা হচ্ছে এরিথমেটিক গড়, মানে অ্যাভারেজ, যেটা এরিথমেটিক মিন, গাণিতিক গড়। তো গাণিতিক গড় কী জিনিস এগুলি তোমরা জানো। তারপরে আমি একটু বলছি জাস্ট এখানে, যে তোমার কাছে ধরো 10টা সংখ্যা আছে, সংখ্যাগুলো যোগ করে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে গাণিতিক গড়। খুব সহজ জিনিস। তো আজকের এইটা আমাদের প্রথম লেকচার। এখানে আমরা আমাদের যে বেসিক যে কিছু কনসেপ্ট আছে এগুলি শিখবো। শর্টকাট কয়েকটা সূত্র আছে সেগুলি আমরা দেখব। আর একটা নিয়ম আছে, একেবারে সম্পূর্ণ একটা নিয়ম, ব্যালেন্স থিওরি। এই নিয়মেই আমরা গড়ের ম্যাক্সিমাম অঙ্ক আমরা করে ফেলবো। খুব বড় বড় অঙ্ক, কঠিন কঠিন অঙ্ক আমরা কয়েক সেকেন্ডে মুখে মুখে করে ফেলতে পারবো। তো আজকের লেকচারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই লেকচারটা তোমরা কমপ্লিট না করলে তোমরা কিন্তু সামনে অঙ্কগুলো করতে পারবা না। ঠিক আছে? সো আমরা শুরু করি ক্লাসটা। বিসমিল্লাহ। দেখো, তো আমাদের হচ্ছে যে ধারাবাহিক সংখ্যার গড়। তো ধারাবাহিক সংখ্যার গড় কি, ধারাবাহিক সংখ্যা কি, এটা প্রথমে তোমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? ধারাবাহিক সংখ্যা হচ্ছে তোমার যে একটা সংখ্যা থেকে তার যে পরের সংখ্যাটা, ঠিক আছে, একটা সংখ্যা থেকে তার যে পরের সংখ্যাটা একটা মাত্র গাণিতিক প্রক্রিয়ায় প্রোগ্রেস করে। এখানে পাশাপাশি দুইটা সংখ্যার মধ্যে একটা মাত্র গাণিতিক প্রক্রিয়া বিদ্যমান। এর পরের যে সংখ্যাটা, এখানে যে গাণিতিক প্রক্রিয়া, এই দুইটা সংখ্যার যে গাণিতিক প্রক্রিয়া, এই দুইটা সংখ্যার মধ্যে সেই একই গাণিতিক প্রক্রিয়া বা একটা গাণিতিক রিলেশন বলতে পারো। ঠিক আছে? তো এইভাবে যেই সংখ্যার ধারা, তো ধারার চ্যাপ্টারে কিন্তু আমরা ধারা এবং সিকোয়েন্স নিয়ে ডিটেলস কিন্তু ওখানে আমাদের লেকচার আছে। ঠিক আছে? তো যেমন ধরো আমি লিখলাম 1, 2, 3, এই যে তিনটা সংখ্যা আমি লিখলাম। তো এই যে কমা কমা দিয়ে আমি এইভাবে যখন লিখব তখন এই সংখ্যাগুলো হচ্ছে একটা সিকোয়েন্স বা অনুক্রম। ইংলিশে বলে সিকোয়েন্স, বাংলায় বলে অনুক্রম। ঠিক আছে? এখন এই সংখ্যাগুলোর মধ্যে যখন আমি একটা যোগ চিহ্ন বসায় দিব তখন এইটা হয়ে যাবে একটা ধারা, ইংরেজিতে বলে সিরিজ। এই এতটুকুই পার্থক্য। ঠিক আছে? তো আমাদের ওই ধারা অনুক্রমের সিরিজে ক্লাসে বেসিক লেকচারে তোমরা এই সম্পর্কে ডিটেলসগুলো আসলে জানতে পারবা। ঠিক আছে? তো এখানে জাস্ট আমরা সংক্ষেপে একটু তোমাদেরকে বলে যাচ্ছি। এখন তাহলে এই যে ধারাবাহিক সংখ্যা হচ্ছে, তাহলে এই যে দেখো 1 থেকে 2 হইছে, তাহলে এখানে এই মাঝখানে তাহলে 1 বাড়ছে, আবার 2 থেকে 3 হইছে, তাহলে মাঝখানে আমাদের 1 বাড়ছে। তাহলে একটা মাত্র গাণিতিক এখানে প্রক্রিয়া। ঠিক আছে? এখন এইভাবে যে সংখ্যার যে থাকবে, সংখ্যাগুলো যদি এইভাবে অ্যারেঞ্জমেন্ট থাকে তাহলে এইটাই হচ্ছে, এই সংখ্যাগুলোই হচ্ছে ধারাবাহিক সংখ্যা। তাহলে এই যে 1, 2, 3, 4 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা। তো এগুলিকে আমরা ক্রমিক সংখ্যাও বলি। ঠিক আছে? ক্রমিক সংখ্যা, যেখানে এই যে মাঝখানের যে গ্যাপের যে ভ্যালুটা সেটা হচ্ছে 1। ঠিক আছে? তো ধারা অনেক রকমের আছে। তো একটা আছে, যে দুইটা ধারা তোমরা সাধারণত পড়ো, একটা হচ্ছে যোগোত্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। ঠিক আছে? তো যোগোত্তর ধারাটা কি? যোগোত্তর ধারা হচ্ছে এই যে পাশাপাশি দুইটা সংখ্যার মধ্যে, ঠিক আছে, পাশাপাশি দুইটা সংখ্যার মধ্যে ব্যবধান, পাশাপাশি দুইটা সংখ্যার ব্যবধানটা যদি তোমার সেম হয় তাহলে এই ধরনের ধারাই হচ্ছে যোগোত্তর ধারা। খুবই সিম্পল। ঠিক আছে? আর গুণোত্তর ধারা কি? গুণোত্তর ধারা হচ্ছে তোমার মনে করো যদি আমরা শুরু করি, ধরো আমরা 1 থেকে শুরু করলাম, এরপরে আমরা মনে করো আমরা লিখলাম 5। ঠিক আছে? 5, তাহলে 1 থেকে 5-এ গেল, তাহলে এখানে আসলে গুণোত্তর মানে আমরা দেখব যে এই এক সংখ্যাটা 5 গুণ হয়েছে, গুণ আকারে কত গুণ বাড়ছে বা কমছে সেটা। এটা হচ্ছে যোগ আকারে কত বাড়ে বা কমে, আর এটা গুণ আকারে কত বাড়ে বা কমে। ঠিক আছে? তো এটা হচ্ছে 5 গুণ, তাহলে এটা কি হয়েছে, এটা 5 গুণ এখানে বাড়ছে। ঠিক আছে? আবার এখানে মনে করো পরের সংখ্যাটা, তাহলে পরের সংখ্যাটা ওই 5 গুণই হবে, এই 5-এর 5 গুণ, 5-এর 5 গুণ। ঠিক আছে? তাহলে 5 5 25, তাহলে এই সংখ্যাটা হবে 25। তো এইভাবে যখন বেড়ে যায়, অর্থাৎ গুণাকারে যখন বেড়ে যাবে অথবা কমে যাবে, যেমন আমরা 25 যদি আগে লিখি, এই ধারাটা হচ্ছে ক্রমবর্ধমান ধারা। ঠিক আছে? তো
তো এইটাও ক্রমবর্ধমান ধারা, অর্থাৎ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার দিকে যায়। আবার এইখানে কি হয়, তোমার ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার দিকে যাচ্ছে। এখন এই ধারা যদি আমি উল্টায় লিখি 3 + 2 + 1 এভাবেও কিন্তু হবে, এটা হচ্ছে ক্রমহ্রাসমান ধারা। আবার এটাও কিন্তু 25, 5, 1 এভাবেও কিন্তু আমরা লিখতে পারবো। ব্যাপারটা বোঝা গেছে? তো এখন এইখানে যে সাধারণ অন্তর, এইখানে সাধারণ অন্তর এটাকে সাধারণত আমরা ডি দ্বারা সূচিত করি, এবং ডি মানে হচ্ছে আমার এই দ্বিতীয় ভ্যালু মাইনাস প্রথম ভ্যালু। ডি হচ্ছে 2 - 1 সমান সমান 1, সবসময় এরকম। ঠিক আছে, আমরা যদি এই দুইটা নিয়ে চিন্তা করি, আবার এই দুইটা নিয়ে চিন্তা করলে এই ভ্যালু মাইনাস এই ভ্যালু এভাবে। আবার এইখানে এটাকে বলা হয় সাধারণ অনুপাত, এই যে গ্যাপের যে ভ্যালুটা এটাকে বলা হয় সাধারণ অনুপাত। এই সাধারণ অনুপাত বের করা হয়, এটাকে আর দ্বারা আমরা সূচিত করি। এবং এটা কিভাবে বের করা হয়? এটা বের করা হয় এই দ্বিতীয় ভ্যালু ডিভাইডেড বাই প্রথম ভ্যালু এভাবে, অথবা তৃতীয় ভ্যালু ডিভাইডেড বাই দ্বিতীয় ভ্যালু এভাবে বের করা হয় সাধারণ অনুপাত। ব্যাপারটা বোঝা গেছে? সো ধারা চ্যাপ্টারে এগুলো আমরা ডিটেলস পড়বো। আমরা আজকে দেখব আমাদের এই যে যোগোত্তর ধারায় আমরা সমষ্টি যদি বের করতে চাই, গড় যদি বের করতে চাই, এইসব যদি বের করতে চাই, কিছু বীজগাণিতিক সূত্র আছে। কিন্তু যোগোত্তর ধারার ক্ষেত্রে আমরা কোনো সূত্র ব্যবহার করব না। আমরা আমাদের কমন সেন্স খাটিয়ে আমরা শর্টকাটগুলো করে ফেলতে পারবো, এবং এইগুলো তোমাদের সবসময় মাথায় থাকবে। সূত্র মুখস্থ করার দরকার নেই। তো এখানে দেখো আমরা কি লিখছি প্রথমে, যোগোত্তর ধারার মধ্যপত্তি ধারাটির গড়। তাহলে যোগোত্তর ধারার মধ্যপত্তি ধারাটির গড়। এখন এই যে মধ্যপদ, দেখো এখানে কথা লেখা আছে যে পদ সংখ্যা জোড় হলে দুটি মধ্যপদ পাওয়া যায়, সেক্ষেত্রে মধ্যপদদ্বয়ের গড়ই প্রদত্ত যোগোত্তর ধারার নির্ণয় গড়। তাহলে দেখো পদ সংখ্যা হচ্ছে একটা ধারার মধ্যে কয়টা পদ আছে, এরকম কয়টা সংখ্যা আছে। ঠিক আছে, 10টা থাকলে পদ সংখ্যা 10। এখন আমরা যদি একটা সিম্পল ধারা চিন্তা করি, মনে করো 1 + 2 + 3 + 4 + 5। ঠিক আছে, এখন এই ধারায় এটা হচ্ছে একটা মানে স্বাভাবিক সংখ্যার ধারা, এটা এগুলো ক্রমিক সংখ্যা আমরা বলি। তো এই ধারায় পদ সংখ্যা কয়টা বলো তো? এই ধারায় পদ সংখ্যা হচ্ছে 5টা পদ আছে। তোমরা বুঝতে পারতেছো? এখন 5টা যদি পদ থাকে তাহলে মাঝখানের পদ আসলে কোনটা? 5টা পদ থাকলে মাঝখানের পদ কোনটা? তোমরা বলবা যে মাঝখানের পদ এইটা। তাহলে এই ধারাটা যদি আমরা যোগ করে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা গড় পাবো। সেইটা এই যে 3 হবে, সেটা এই মধ্যপদটাই হবে সেটার গড়। কিভাবে দেখো, আমরা যদি মুখে মুখে যোগ করি 1 আর 2 3, 3 3 6, 6 4 10, 10 5 15। তাহলে আমরা যদি লিখি এটার সামেশনটা হচ্ছে 15। ঠিক আছে, তাহলে অ্যাভারেজটা কি হবে বলো তো? অ্যাভারেজটা হবে 15/5। এই 5 কিন্তু এই 5 না, এই 5 হচ্ছে পদ সংখ্যা, কয়টা পদ আছে। ঠিক আছে, তাহলে এইটা আমরা পেলাম কত? 3। তাহলে মধ্যপদটাও 3। ঠিক আছে, তাহলে বিজোড় সংখ্যক ধারা থাকলে মধ্যপদটাই হচ্ছে তার গড়। এখন ধারাটা যদি অনেক বড় হয়, মানে ডট 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 দিয়ে অনেক বড় সংখ্যা লিখলো, তখন তোমরা মধ্যপদটা কিভাবে বের করবা? তো সেটার টেকনিক আছে। এখন এই মধ্যপদ মানে কততম পদ সেটা আমরা বের করতে পারলে একটা ধারায় অততম পদ মানে অততম পদের ভ্যালুটা কত সেটাও আমরা বের করতে পারি। সেগুলোর সূত্র আছে, এবং আমাদের শর্টকাট মানে সূত্র ছাড়াও আমাদের কনসেপ্ট আছে। ঠিক আছে, তো এখন দেখো এই যে তোমার 3 নাম্বার পদটা, অর্থাৎ তৃতীয় পদটা যে মধ্যপদ, এটা কিভাবে বুঝবা? তোমার এই যে পদ সংখ্যা, এখন মনে করো তোমার পদ সংখ্যা হচ্ছে n, তোমার পদ সংখ্যা কয়টা? 5টা। তাহলে 5টা পদ, এই 5টার সাথে তুমি আরো একটা যোগ করবা। ঠিক আছে, তো আমরা যদি টা না দিয়ে এইভাবে লিখি, যদি আমরা 5 দিয়ে লিখি, এটা হচ্ছে 5টা পদ আছে টোটাল, এটার সাথে সব সময় 1 যোগ করে কি করবা? 2 দিয়ে ভাগ করে দিবা, তাহলে হবে থার্ড। 3, তাহলে 3 মানে থার্ড। এই থার্ড পদটা অর্থাৎ তৃতীয় পদটাই হচ্ছে মধ্যপদ। ঠিক আছে, এখানে তৃতীয় পদের ভ্যালু 3, দ্বিতীয় পদের ভ্যালু 2, এই জন্য একটু কনফিউশন লাগতে পারে, কিন্তু এই কনফিউশনটা যেন কখনো না হয়।
ঠিক আছে, একটা পদের কততম পদ এক জিনিস আর ওটার ভ্যালু আর এক জিনিস, ব্যাপারটা বোঝা গেছে? আমরা যদি এভাবে ধারাটা লিখতাম, এরকম না লিখে যদি আমরা এরকম একটা ধারা লিখতাম, মনে করো আমরা লিখলাম 2+4+6+8+10, ঠিক আছে? ধারাটা যদি আমরা এভাবে লিখতাম তাহলে কি হইতো? তাহলে কিন্তু এখানে 5টাই পদ সংখ্যা 5, ঠিক আছে? এখন এই পদ সংখ্যাকে n দ্বারা সূচিত করা হয়, ঠিক আছে? পদ সংখ্যাকে n দ্বারা সূচিত করা হয়, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু 5টা পদ আছে, তাহলে এখানে কিন্তু মধ্যপদ কিন্তু তৃতীয় পদ, কিন্তু এটার ভ্যালু হচ্ছে 6। এটা হচ্ছে জোড় স্বাভাবিক সংখ্যার ধারা, ঠিক আছে? এরকম। তো এখানে সাধারণ অন্তর কত? 2 2 2 2 2 এরকম, ঠিক আছে? তাহলে এখানে আমরা আরো কিছু কনসেপ্ট আমরা ক্লিয়ার করব। দেখো, মনে করো তাহলে আমরা এই যে মধ্যপদ কিভাবে বের করতে হয় এটা আলোচনা করতেছিলাম। তাহলে মধ্যপদ আমরা কিভাবে বের করব? তাহলে কয়টা পদ আছে সেটার সাথে 1 যোগ করবা, করে 2 দিয়ে ভাগ করবা, তাহলে অততম পদটা হচ্ছে মধ্যপদ। যদি বিজোড় হয়, পদ সংখ্যা যদি বিজোড় হয়, এটা বের করা খুব সহজ, ঠিক আছে? আর পদ সংখ্যা যদি জোড় হয়, জোড় মানে মনে করো যে আমরা এটা মনে করো মুছে দিলাম, ঠিক আছে? তো এখানে আমাদের ছিল 2 + 3, ঠিক আছে? এখন এখানে যদি আমরা আরো একটা পদ যোগ করি, এখন কিন্তু পদ সংখ্যা 2টা, মধ্যপদ হচ্ছে 2টা। তাহলে যেই যোগোত্তর ধারায় তোমার কি, পদ সংখ্যা জোড়, সেই যোগোত্তর ধারায় 2টা মধ্যপদ পাওয়া যায়। 2টা মধ্যপদ কি এখন তোমরা বুঝতে পারবে। যেখানে 6টা পদ আছে, তাহলে 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে একটা পদ পাবো, এই তৃতীয় পদটা পাবো। এই তৃতীয় পদটা একটা মধ্যপদ এবং এটা হচ্ছে প্রথম মধ্যপদ, ঠিক আছে? এবং এটার সাথে 1 যোগ করে দিব, কারণ এর পরের পদটাই সেকেন্ড মধ্যপদ, এটার সাথে আমরা 1 যোগ করে দিব, তাহলে আমাদের এখানে হবে 4th। কি বললাম আমরা? তাহলে জোড় সংখ্যক হইলে 2টা মধ্যপদ পাওয়া যায়। তাহলে মধ্যপদ এখানে কি কি? তৃতীয় পদ এবং চতুর্থ পদ মধ্যপদ। মধ্যপদের বৈশিষ্ট্য হচ্ছে, মধ্যপদটা যদি তুমি ফিক্সড করো তাহলে বাম পাশে যত সংখ্যক পদ থাকবে ডান পাশেও তত সংখ্যক পদই থাকবে, সমান সমান পদ থাকবে, এই জন্যই তো মধ্যপদ। এখন যদি বিজোড় হইতো তাহলে আমরা একটা মধ্যপদ পাইতাম এবং এই মধ্যপদটাই আমরা বলতেছিলাম যে ধারাটার গড়। কিন্তু যদি পদ সংখ্যা জোড় হয় তখন 2টা মধ্যপদ পাওয়া যায়, এই 2টা মধ্যপদের গড়ই হচ্ছে ধারাটার গড়। 3 আর 4 যোগ করলে 7 হয়, 7কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 3.5 হবে। তাহলে এই ধারাটা যদি তুমি যোগ করো কত পাবা? 1 আর 2 3, 3 3 6, 6 4 10, 10 5 15 আর 6 21। 21কে তুমি যদি 6 দ্বারা ভাগ করো, 21কে তুমি যদি 6 দ্বারা ভাগ করে কি পাবা? এখন তুমি 21কে যদি তুমি 6 দ্বারা ভাগ করো তাহলে তুমি কত পাবা? এখানে 318 আর 3 সেই 3.5 পাবা। ওকে, বোঝা যায়? সো এই হচ্ছে বিষয়। তাহলে এই জিনিসগুলি আশা করি তোমাদের মানে তোমরা নর্মাল সেন্স দিয়ে বুঝবা বা বুঝছো, এগুলি ভুলে যাওয়ার কোনো কারণ নেই। এখানে আমরা কোনো সূত্র ব্যবহার করি নাই, ঠিক আছে? আমাদের কমন সেন্স। তো সূত্র থাকলে, সূত্র দিয়ে লিখলে বিষয়গুলো এরকম হয়। সূত্র দিয়ে লিখলে হবে n + 1/2, এটা হচ্ছে বিজোড় সংখ্যার ক্ষেত্রে, আর জোড় সংখ্যার ক্ষেত্রে n/2, n/2 + 1, এগুলি হচ্ছে সূত্র দিয়ে যদি আমরা লিখি। n মানে হচ্ছে পদ সংখ্যা, ওই একই জিনিস আমরা যদি সূত্র দিয়ে লিখি। তো তোমাদের হচ্ছে কনসেপ্টটা বোঝাটা হচ্ছে আসল বিষয়, আসল কথা হচ্ছে কনসেপ্টটা বুঝতে হবে। তাহলে মধ্যপদের ব্যাপারটা বুঝলাম। তাহলে গড়টা কি হইলো? মধ্যপদটাই গড়, সোজা কথা, মধ্যপদটাই গড়, এটাই হচ্ছে বিষয়। তাহলে জোড় বিজোড় হইলে পদ সংখ্যা কি হবে সেটা আমরা বুঝায় বললাম। এখন দেখো, একটি যৌগোত্তর ধারার প্রথম পদ এ এবং শেষ পদ পি হলে, সাধারণত এ পি দ্বারা আমরা ডিনোট করি, সূচিত করি, ধারাটার সমষ্টি হচ্ছে n × a + p/2 এবং ধারাটির গড় হচ্ছে a + p/2, যেখানে n হচ্ছে পদ সংখ্যা।
এখন দেখো এই বিষয়টা আমরা ক্লারিফাই করবো, এটা তোমার এই সূত্র মনে রাখতে হবে না, এমনি তোমার মনে থাকবে। কিভাবে মনে থাকবে দেখো, মনে করো এই n হচ্ছে পদ সংখ্যা, তাহলে একটা ধারায় যদি আমরা সমষ্টিটা জানি, তাহলে সমষ্টিটাকে আমরা যদি তোমার ওই গড় দিয়ে যদি সমষ্টিটাকে আমরা গুণ কতটা সংখ্যা আছে পদ সংখ্যা, ধরো একটা ধারার সমষ্টি হচ্ছে s, এখন এটার পদ সংখ্যা হচ্ছে n, তাহলে s কে যদি আমরা n দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো, অ্যাভারেজ ভ্যালু পাবো। এটা আমরা পাবো অ্যাভারেজটা মনে করো x বার দিয়ে আমরা অ্যাভারেজ বুঝাইলাম, তাহলে এটা পাবো না অ্যাভারেজটা এটা পাবো। এখন আবার উল্টাভাবে দেখো, আমরা যদি s বের করতে চাই তাহলে এই যে পদ সংখ্যা দিয়ে ওই অ্যাভারেজকে গুণ করলে সমষ্টি পাবো, একই তো কথা। মানে ধরো তোমার কাছে 10টা সংখ্যা আছে, তো 10টা সংখ্যাকে আমরা যোগ করে 10 দিয়ে ভাগ করলে আমরা অ্যাভারেজটা পাইছি, ওই অ্যাভারেজটাকে আবার 10 দিয়ে গুণ করলে তো সেই সংখ্যাগুলো যোগফলই পাবো, ঠিক আছে, যোগফলই পাবো। আচ্ছা, এটা মানে বুঝছো, এটা না বোঝার কোনো কারণ নাই, নর্মালি এটা বোঝা যায়, ঠিক আছে। এখন এখানে একটা জিনিস দেখো, এখানে তাহলে আমরা n দিয়ে, মানে আমরা যদি এই জিনিসটাকে এভাবে লিখি যে সমষ্টি সমান সমান তাহলে n ইন্টু এক্স বার, তাহলে আমরা বলছি ধারাটির সমষ্টি হচ্ছে n ইন্টু a প্লাস পি বাই টু, এবং ধারাটির গড় হচ্ছে a প্লাস পি বাই টু। তাহলে এখান থেকেই বুঝতে পারতেছো যে তাহলে এইটুক অংশ হচ্ছে গড় আর n হচ্ছে পদ সংখ্যা, তাই না? আমাদের এই সূত্র অনুযায়ী সেটা হয় না? সেটা হয়। তাহলে তোমরা যদি এইটুক এখন বুঝো যে গড়টা a প্লাস পি বাই টু, এটা কিভাবে হইলো, তাহলে এই সূত্র কিন্তু তোমাদের মনে থাকবে, এমনিতেই মনে থাকবে যে এই যে গড় তোমার a প্লাস পি বাই টু কীভাবে আসলো। আচ্ছা, গড় a প্লাস পি কীভাবে আসলো সেটা আমি তোমাদেরকে একটু দেখাই, এই জিনিসটা আমি একটু দেখাই। মনে করো এখানে একটা যোগোত্তর ধারা আছে 50, 54, 58 এভাবে 94 পর্যন্ত গেছে, তাহলে এইটা হচ্ছে তোমার a আর এটা হচ্ছে তোমার p, ঠিক আছে, প্রথম পদ শেষ পদ। আচ্ছা, এখন এই ধারাটার সমষ্টি মনে করো s সমান সমান হচ্ছে এইটা সমষ্টিটা। এখন এই ধারাটাকে যদি আমরা ঠিক উল্টায় লিখি, মানে এখানে আমরা লিখলাম 94, তাহলে এখানে হচ্ছে 50 থেকে বাড়ছে আর এখানে তাহলে 94 থেকে কমবে, তাহলে কত করে কমবে, এখানে 4 4 বাড়ছে 4 4 কমবে, তাহলে আর পরের সংখ্যাটা হবে বা পদটা হবে 90, তারপরের পদটা হবে 86, এভাবে যেতে যেতে ওই 50-তে গিয়ে শেষ হবে, তাই না? 50-তে গিয়ে শেষ হয়ে যাবে। জাস্ট ধারাটা আমরা উল্টায় লিখছি, তাহলে এটার সমষ্টিও তো s হবে, ওটা যদি s ধরি এটাও তো s, তাই হবে না? এখানে আমি কি লিখে রাখছিলাম কিনা জানি না, হ্যাঁ লিখে রাখছিলাম, এখানে আমি লিখে রাখছিলাম বিষয়টা। সো ওই একই জিনিস কিন্তু হচ্ছে, তাই না? একই জিনিস হচ্ছে। এখন তুমি যদি যোগ করো তাহলে তুমি এখানে 2s সমান সমান কি পাবা, দেখো এটা যোগটা কি লিখে রাখছি নাকি, না যোগটা আমরা লিখে রাখি নাই। সো এই 2s সমান সমান কি পাবা, এই যে দেখো 50 আর 94 যোগ হচ্ছে, 50 আর 94 যোগ হলে এখানে 4 আর এখানে 4 আর এখানে 1, 144। এখন তুমি দেখবা সবগুলি টার্মই কিন্তু 144 হবে, এটাও 4 হবে, এটা 144 হবে, এটা যোগ করে দেখো এটা 4 এটা 144, মানে এভাবে সবগুলো পদই কিন্তু 144ই হবে। তাহলে একটা যোগোত্তর ধারাকে জাস্ট যদি উল্টায় লেখা যোগ করো সবগুলো পদ কিন্তু একই রকম পাওয়া যায়। এখন এখানে মজার বিষয় হচ্ছে এখানে পদ সংখ্যা কয়টা, nটা, আমরা তো জানি না, পদ সংখ্যা আমরা বের করতে পারবো সেটাও আমি বলবো। এখানে nটা পদ আছে, ঠিক আছে, তাহলে n সংখ্যক পদ আছে মনে করো, তাহলে এই ধারাটার যে টোয়াইসেস সমান সমান কি হবে বলো তো, আমরা যদি একটু এভাবে লিখি তাহলে টোয়াইসেস সমান সমান তোমার হচ্ছে 144 ইন্টু, আমার তো 144 বারবার যোগ করা দরকার নাই, ইন্টু n, মানে nটা n সংখ্যক 144 আছে, তাহলে n দিয়ে গুণ করে দাও, তাহলে টোয়াইসেস পাবা। তাহলে s এর ভ্যালু কি হবে, 144 ইন্টু n ডিভাইডেড বাই 2, বোঝা যায়? বোঝা যায় না? তাহলে s এর ভ্যালু সমষ্টি কিন্তু এরকম। এখন দেখো এই যে 144টা, এই 144 কিন্তু a আর p এর ভ্যালু, প্রথম পদ আর শেষ পদ, এই প্রথম পদ আর শেষ পদ যোগ করলে এই যে দেখো এখানে a প্লাস p, এই a প্লাস p পাওয়া গেছে, এটা নিচে 2 নিয়ে আসো ইন্টু n করে দাও, তাহলে n যদি পদ সংখ্যা হয় আমাদের এই জিনিসটা অবশ্যই গড়, এই জিনিসটা তাহলে ডেফিনেটলি আমার অ্যাভারেজ হইতে হবে।
তাহলে এটাতে আমরা কি শিখলাম? একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম। আমাদের এই যে সূত্র আমরা যেটা বলছিলাম, সেই সূত্র আমাদের মনে রাখার দরকার নেই। তা আমরা যে কোনো যোগোত্তর ধারা সমষ্টি বের করে ফেলতে পারবো। প্রথম পদ শেষ পদ থাকলে আমরা সহজে সমষ্টি বের করে ফেলতে পারবো, এবং যদি পদ সংখ্যা জানি। তো পদ সংখ্যা কীভাবে বের করতে হয় সেগুলি আমরা শেখাবো। এখন তাহলে গড়, এখন তোমাকে মনে করো এই যে ধারাটা বলো যে এই ধারাটা আছে, এখন এই ধারাটার গড় কত? তোমাদের দেখার বিষয় হচ্ছে যে তোমরা যে ধারাটা যোগোত্তর কিনা। যদি যোগোত্তর হয় প্রথম পদ আর শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, গড় পেয়ে যাবা। খুব সিম্পল, খুবই সিম্পল, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আগের স্লাইডটাতে দেখি কি আছে, কি ছিল আমাদের। আচ্ছা, সুতরাং এই জিনিসটা আমরা প্রথমে বুঝলাম, এইটুক জিনিস তো আমরা বুঝলাম, তাই না? এইটুক জিনিস আমরা বুঝলাম। হ্যাঁ, তো এখানে আমরা এই কথাটাই বলছি আর কি, ঠিক আছে? এই কথাটাই বলছি। এখন দেখো, এখন এইখানে আবার দেখো এই আরেকটা জিনিস আছে। একটা জিনিস কি, যে পদ সংখ্যা n p মাইনাস a ডিভাইডেড বাই d প্লাস 1, মানে আমরা যে পদ সংখ্যা বের করব সেই পদ সংখ্যার এখানে আবার একটা সূত্র আছে। আমরা ওইখান থেকে কিন্তু ওই যে ধারাটা, এই যে ধারাটা, এই ধারাটার মধ্যে কয়টা পদ আছে সেটা এই সূত্রের সাহায্যে বের করে আমরা কিন্তু n এর ভ্যালু বের করতে পারি। সাধারণ অন্তর তো আমরা বের করতে পারি। সাধারণ অন্তর এখানে আমাদের 4, d এর ভ্যালু হচ্ছে 4, d মানে সাধারণ অন্তর, ঠিক আছে? তো এইভাবে এগুলো হচ্ছে সূত্র ইউজ করে আমরা এটা করলাম, সূত্র ইউজ করে করলাম, ঠিক আছে? তাহলে পি মাইনাস এ বাগ ডি, এগুলি এখন এগুলি মনে রাখা কত কঠিন না? মনে রাখা কত কত কঠিন। এইটাই দেখো খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমরা কিভাবে মনে রাখতে পারি দেখো। এখন এই যে ধারাটা দেখো, এই ধারাটার দেখো কয়টা পদ আছে, কিভাবে বের করব। এই কনসেপ্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমাদের সাধারণ অন্তর এখানে ডি না, ডি মানে 4 না, 4 মানে ওরা বলছে, বইয়ের ভাষায় বলছে সাধারণ অন্তর, আমরা বলবো গ্যাপ ভ্যালু, গ্যাপ ভ্যালু, গ্যাপ ভ্যালু। তাহলে গ্যাপ ভ্যালু কত? 4, মানে একটা গ্যাপের ভ্যালু 4। এখন আমরা যদি এখানে টোটাল কয়টা গ্যাপ আছে, এই টোটাল গ্যাপের সংখ্যা যদি আমরা জানতে পারি, গ্যাপের সংখ্যা, এটা হচ্ছে গ্যাপের সংখ্যা, টোটাল কয়টা গ্যাপ আছে, গ্যাপের সংখ্যা জানতে পারলে, যে টোটাল 10টা গ্যাপ আছে, এক একটা গ্যাপের ভ্যালু 4, তাহলে 10টা গ্যাপের ভ্যালু কত? 4 10 40, এরকম। তাহলে এখানে কয়টা গ্যাপ আছে সেটা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি। কিভাবে বের করতে পারি? মনে করো তোমার কাছে 3টা খুঁটি আছে, সমান সমান দূরত্বে 3টা খুঁটি আছে। তাহলে 3টা খুঁটি যদি থাকে তাহলে গ্যাপ কয়টা? 2টা। 3টা খুঁটি থাকলে গ্যাপ হচ্ছে 2টা, ঠিক আছে? গ্যাপ 2টা। আবার তোমার কাছে যদি 4টা খুঁটি থাকে তাহলে গ্যাপ 3টা। তাহলে যতগুলো পদ সংখ্যা আছে তার চেয়ে গ্যাপের ভ্যালু হচ্ছে একটা কম থাকবে। পদ সংখ্যা যতগুলো আছে গ্যাপ সবসময় গ্যাপের সংখ্যা থাকবে একটা কম। এখন এখানে সবগুলো যদি আমার দেয়া থাকতো তাহলে আমি একটা পদ, যে পদ এতটা, তাহলে গ্যাপের সংখ্যা হবে এর চেয়ে একটা কম, সেটা আমরা সহজে বের করতে পারতাম। কিন্তু এখানে আমাদের সবগুলো যদি দেয়া না থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব? সেই ক্ষেত্রে আমরা বের করব, দেখো বিষয়টা হচ্ছে যে এই যে 94 আর এই যে 50, তাহলে আমরা যদি 94 থেকে 50 বিয়োগ দিই, আমরা যদি 94 থেকে 50 বিয়োগ দিই, এটার মানে কি তোমরা বলতে পারবা? 94 থেকে 50 মাইনাস করলে কি দাঁড়াবে? এটা দাঁড়ালো 44। এটা তো বলতে পারবা, আমি সেটা মানে অঙ্কটা জিজ্ঞেস করি নাই, আমি এটার সিগনিফিকেন্সটা, তাৎপর্যটা জিজ্ঞেস করছি। এই ধারায় যখন আমরা 94 থেকে 50 বিয়োগ করে দিলাম, এই যে পার্থক্যটা, এই পার্থক্যটাই হচ্ছে আমার টোটাল গ্যাপ ভ্যালু। এটা হচ্ছে আমার টোটাল গ্যাপ ভ্যালু। এই যে এখানে ধারার মধ্যে গ্যাপ, কতটা গ্যাপ আছে তার টোটাল ভ্যালু হচ্ছে এইটা 44। তাহলে টোটাল গ্যাপ ভ্যালু যদি 44 হয়, এখন একটা গ্যাপের ভ্যালু কত? একটা গ্যাপের ভ্যালু হচ্ছে 4। একটা গ্যাপ ভ্যালু হচ্ছে 4, একটা গ্যাপ ভ্যালু। তাহলে একটা গ্যাপের ভ্যালু যদি 4 হয় তাহলে টোটাল কয়টা গ্যাপ আছে এখানে বলতে পারবা? তাহলে এখানে আমাদের টোটাল 11টা গ্যাপ আছে। গ্যাপের সংখ্যা কত? এখানে গ্যাপের সংখ্যা কত? গ্যাপের সংখ্যা তাইলে পাইলাম 11টা। গ্যাপের সংখ্যা 11টা। বুঝতে পারছো গ্যাপের সংখ্যা কিভাবে আমরা পাই? গ্যাপের সংখ্যা আমরা এভাবে পাই। তোমাকে যদি বলতো যে এই ধারাটার গড় বের করো,
তুমি খুব সহজে বের করতে পারতো। ঠিক আছে, কিভাবে বের করবা? গড় ওই যে বললাম 50 আর 94 যোগ করবা, 2 দিয়ে ভাগ করবো, এটাই গড়। অলওয়েজ প্রথম পদ শেষ পদকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড়। এটা তো আমরা এক্সপ্লেনেশন দেখাইছি, তাই না? খুবই সোজা ব্যাপার। এখন দেখো, তাহলে আমরা কি করলাম? টোটাল গ্যাপের ভ্যালুকে একটা গ্যাপের ভ্যালু দিয়ে ভাগ করে দিলে আমরা পাইলাম কি বলতো? আমরা পাইলাম কতটা গ্যাপ আছে। তাহলে আমাদের আগে যে সূত্রটা ছিল, সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল যে n পদ সংখ্যা সমান সমান হচ্ছে পি মাইনাস এ, শেষ পদ মাইনাস প্রথম পদ, ডিভাইডেড বাই ডি প্লাস 1। দেখো, এই জিনিসটা আমি এখন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে আমরা এই যে এখানে পি মাইনাস এ কত, আমাদের এই যে 44 যে আমরা লিখলাম, এটাই লিখলাম আমরা পি মাইনাস এ। এই জিনিসটাই টোটাল গ্যাপ ভ্যালু। পি মাইনাস এ হচ্ছে টোটাল গ্যাপের ভ্যালু। ডি কি? সাধারণত কি? একটা গ্যাপের ভ্যালু। তাহলে এখন এই যে 11টা আমরা পাইলাম, এটা কি? এটা হচ্ছে টোটাল গ্যাপের সংখ্যা। আমরা বলছিলাম যে পদ সংখ্যা টোটাল গ্যাপের সংখ্যা হবে পদ সংখ্যার চেয়ে একটা কম, তাহলে পদ সংখ্যা হবে টোটাল গ্যাপের চাইতে একটা বেশি। ওই যে খুঁটি দিয়ে দিয়ে চিন্তা করবা, তাহলে তোমরা সহজে বুঝে ফেলতে পারবা। তাহলে এই জিনিস তোমাদের আর মুখস্থ করতে হবে না। তো তোমরা যদি এইভাবে লজিক্যালি বুঝো, প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করো, তাহলে সূত্র তোমাদের অটোমেটিক মনে থাকবে। এই সূত্র ভুল হওয়ার কোনো কারণই নেই। এটা মনে রাখতে হবে না, এমনি তোমার মাথায় মনে চলে আসবে। ব্যাপারটা বুঝে গেছে? সো এখন তোমরা এই সূত্রটা বুঝতে পারতেছো যে আমরা পদ সংখ্যা কিভাবে বের করতে পারি। খুব সহজ, ঠিক আছে? এইভাবে আমরা পদ সংখ্যা বের করে ফেলতে পারি। তাহলে আমরা আমাদের ওই যে সূত্রটা ছিল পদ সংখ্যার, সেই পদ সংখ্যার সূত্রটা আমরা কিন্তু ক্লারিফাই করলাম, তাই না? এই যে সূত্রটা, দিস ওয়ান, বুঝা গেছে? এইটা আমরা কিভাবে আসলো সেটা আমরা দেখালাম। আমরা কিন্তু আমাদের ওই লজিকগুলো ব্যবহার করে করে এগুলি করতেছি। তোমরা ধারা যখন পড়বা, খুবই গুরুত্বপূর্ণ, এগুলি খুব সহজে তোমাদের মনে থাকবে। তাহলে এখানে আমরা ধারার মোটামুটি যুগোত্তর ধারার গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু আমরা বলছি, ঠিক আছে? তারপর অঙ্কে তোমরা অ্যাপ্লাই করতে পারবা সহজে, তাড়াতাড়ি, দ্রুত। এখন দেখো, মানের ঊর্ধ্বক্রমে সাজানো কোনো যোগোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি Sn হয়, ঠিক আছে? ধরো একটা ধারা মানের ঊর্ধ্বক্রম মনে করো 1 2 3 4 স্বাভাবিক সংখ্যার ধারা মনে করে 1 + 2 + 3 এভাবে যাইতেছে। তাহলে তুমি যদি প্রথম থেকে শুরু করে প্রথম nটা পদের সমষ্টি যদি Sn হয়, জন্য n দিয়ে ডিনোট করা আর কি, তাহলে প্রথম n সংখ্যক পদের তোমার যদি Sn হয় সমষ্টি, তাহলে এর পরের সেম, ঠিক আছে, দূরত্ব সেম। তাহলে প্রথম nটার সমষ্টি যদি Sn হয়, তাহলে এর পরের n এর সমষ্টি কত? পরবর্তী ওই এখানে যদি 5টা পদের যোগফল বের করো, তাহলে এখানে পরের 5টার যোগফল কত? পরের 5টার যোগফল এখানে দেখো একটা সূত্র আছে। এই পরের 5টার যোগফল হচ্ছে ওই আগের যে সমষ্টি, এই যে সমষ্টি Sn এটার সাথে প্লাস কি হবে? n²d। এটা মনে রাখবা, n²d, ঠিক আছে? n²d। তাহলে সমষ্টির ক্ষেত্রে হবে এই যে পদ সংখ্যার বর্গ আর সাধারণ অন্তরের গুণ, আর আগেরটা থাকবে, এভাবে যাবে, ঠিক আছে? সো এটা মনে রাখবা। কখনো কখনো শর্টকাট অঙ্কে এই সূত্র ব্যবহার করা লাগে, ঠিক আছে? এখন যদি তোমরা এটা গড়ের ক্ষেত্রে চিন্তা করো, গড় এই জিনিসটাই যদি গড়ের ক্ষেত্রে চিন্তা করো, প্রথম অ্যান্টিপদের গড় যদি তোমার এটা হয়, তাহলে তোমার দেখো নেক্সট n সংখ্যক পদের গড় হবে কি? গড়ের ক্ষেত্রে কি হবে? গড়ের ক্ষেত্রে দেখো, প্রথমটার গড় যদি x বার হয়, যদি x n বার হয়, এর পরেরটার গড় হবে ওই x n বার প্লাস nd। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে সমষ্টির ক্ষেত্রে n²d যোগ হবে, আর গড়ের ক্ষেত্রে n² থাকবে না, nd যোগ হবে, ঠিক আছে? n হচ্ছে পদ সংখ্যা, d হচ্ছে সাধারণ অন্তর, এগুলো তোমরা জানো, বুঝে গেছে? আর এই আগেরটা তো থাকবেই, পরবর্তীটা বের করতে হলে আগের সমষ্টি বা গড় এটা লাগবে, ঠিক আছে? সো এইটুকু যদি তোমরা করতে পারো, এই দুইটা সূত্র আছে, কখনো কখনো কোনো অঙ্কে কাজে লেগে যেতে পারে। এখন এইগুলি এক্সপ্লেনেশন করবা, কিভাবে বের করবা সেটা তো পরের বিষয়, ঠিক আছে? তো আমি জাস্ট এখানে তোমাদেরকে আপাতত সূত্রটা বলতেছি,
আচ্ছা, এটা কিন্তু মানের ঊর্ধ্বক্রমে সাজানো, ঠিক আছে, মানের ঊর্ধ্বক্রমে সাজানো। এখন এখানে দেখো আমরা কি লিখছি, মানের ঊর্ধ্বক্রমে সাজানো কোনো ক্রমিক পূর্ণ সংখ্যার ধারার প্রথম অ্যান্টিপদের সমষ্টি। ক্রমিক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 1 2 3, এটা যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে, ধরো 100 থেকে শুরু হয়ে 100 101 102 ভাবে। সেই ক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে সমষ্টিটা কি, মানে তোমার প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি x হয়, পরেরটা হচ্ছে x প্লাস n স্কোয়ার। এখানে কিন্তু ডি নাই। কেন ডি নাই? কারণ যেহেতু ধারাটা ক্রমিক পূর্ণ সংখ্যার ধারা, তাহলে ডি এর ভ্যালু 1, এই জন্য ডি নাই। এগুলো দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। সিমিলারলি তোমার যদি গড়ের ব্যাপার হয়, তাহলে গড়ের ক্ষেত্রে ওই এন ডি থাকার কথা ছিল, ডি এর ভ্যালু যেহেতু 1, তাহলে 1টা তো হবে না, দরকার নেই, সেই ক্ষেত্রে এক্স প্লাস এন। সো এরকম, ঠিক আছে, তোমরা দেখবে এরকম অঙ্ক আসতে পারে। সো এগুলি হচ্ছে তোমার এক শর্টকাট কয়েকটা সূত্র। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এন সংখ্যক ক্রমিক পূর্ণ সংখ্যার বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাদ্বয়ের অন্তর n-1। আচ্ছা, পদ সংখ্যার চাইতে 1 কম। এখন এই জিনিসটা আমি তোমাদেরকে একটু বুঝাই। ধরো একটা ধারা 1 থেকে শুরু হয়ে ধরো 21 পর্যন্ত ধারাটা, তাহলে বৃহত্তম পদ আর ক্ষুদ্রতম পদের পার্থক্যটা আসলে কি জিনিস? এখানে বৃহত্তম আর ক্ষুদ্রতম পদের পার্থক্য হচ্ছে টোটাল গ্যাপ ভ্যালু। আমরা বলছিলাম তাই না, মানে মোট গ্যাপ ভ্যালু, ঠিক আছে। তাহলে মোট গ্যাপ ভ্যালুটা এখানে দেখো, এখানে আমরা বলতেছি n-1, অর্থাৎ পদ সংখ্যার থেকে 1 কম। তাহলে আমার টোটাল যে গ্যাপ ভ্যালু, এই টোটাল গ্যাপ ভ্যালুটাও তো কয়টা পদ আছে তার থেকে 1 কম, তাই না? তোমার মনে করো 10টা পদ আছে, তাহলে টোটাল তোমার গ্যাপ, ঠিক আছে, টোটাল গ্যাপ মানে টোটাল গ্যাপ হচ্ছে 9টা। এখন যেহেতু এখানে সাধারণ অন্তর 1, তোমাদের একটু অসুবিধা হচ্ছে বোধহয়, এখানে ডি যেহেতু 1, তাহলে টোটাল গ্যাপ ভ্যালু কি হবে? টোটাল গ্যাপ ভ্যালু হচ্ছে ওই যে ডি ইন্টু, মানে একটা গ্যাপের ভ্যালু ইন্টু টোটাল কয়টা গ্যাপ আছে, তাহলে টোটাল গ্যাপ আছে পদ সংখ্যার চেয়ে একটা কম। জিনিসটা এরকম হবে না? তুমি যদি এটা সূত্র লেখো, তাহলে এখানে একটা ডি হবে, তাহলে ডি এর ভ্যালু, এই জন্যই বলা হয়েছে ক্রমিক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডি এর ভ্যালু তো 1, তাহলে ক্রমিক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে গ্যাপ ভ্যালু, ওই যে টোটাল গ্যাপের ভ্যালুটা কি, টোটাল গ্যাপের ভ্যালুটা কি, আমরা কয়টা গ্যাপ আছে সেটা দিয়ে গুণ করি, আর ডি এর ভ্যালু 1, সেটা তো আমার দরকার নাই, ঠিক আছে। তো এই জন্য পদ সংখ্যার চেয়ে 1 কম, সেটাই হচ্ছে টোটাল গ্যাপ ভ্যালু। তো এই জিনিসগুলি ভাষাগত কারণে কখনো কখনো যেন কনফিউজ না হয়ে যায়। তোমরা একেবারে আজকের যে লেকচারটা জাস্ট তোমরা প্র্যাকটিক্যালি মানে কমন সেন্স দিয়ে চিন্তা করবা, খুব সাধারণ সিম্পল লজিক দিয়ে চিন্তা করবা, ঠিক আছে, তাহলে বুঝতে পারবা। তাহলে সূত্রগুলি মনে রাখা তোমাদের জন্য খুব সুবিধাজনক হবে, ঠিক আছে। আচ্ছা, সো এইবারে দেখো, এই কিছু ছিল সূত্র, এগুলো আমরা শিখাইলাম, বুঝাইলাম, এগুলি কিন্তু অঙ্ক করতে তোমাদের কাজে লাগবে, হ্যাঁ, বিভিন্ন রকমের অঙ্ক আছে। আচ্ছা, আর অনেক অঙ্কে আমরা এই যে ব্যালেন্স থিওরি, আমি নাম দিয়েছি জাস্ট ব্যালেন্স থিওরি, আমাদের যে কম্পিটিটিভ ম্যাথ বইটা আছে সেখানে ডিটেলস লেখা আছে কিন্তু, হ্যাঁ, সবই লেখা আছে। তো এই ব্যালেন্স থিওরিটা কি সেটা আমরা একটা অঙ্কের মাধ্যমে আমরা বুঝবো, ব্যালেন্স থিওরি কি, তারপরে আস্তে আস্তে অঙ্ক করতে করতে আমরা জানবো যে ব্যালেন্স থিওরি আসলে কি। তো দেখো, আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝাবো আজকে আমরা লাস্ট। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, হ্যাঁ। দেখো, তো 4 বোনের বয়সের গড় 10 বছর, 4 বোন, তাদের গড় বয়স হচ্ছে 10 বছর। যদি তাদের ছোট ভাইয়ের বয়স যোগ করা হয়, তবে সকলের গড় বয়স 1 বছর হ্রাস পায়। ভাইয়ের বয়স কত? এখন এখানে আমি দিছিলাম কি না, দেই নাই। আচ্ছা, লাইন ডায়াগ্রাম আমি নিজে দেখাচ্ছি। সো 4 বোন আর 1 ভাই, তাহলে এখানে 2টা গ্রুপ, 4 বোনের একটা গ্রুপ আর ভাইয়ের একটা গ্রুপ, তাহলে কত হইল? 5 জন, টোটাল 5 জন। তাহলে 5 জনের গড় বয়স কত বলতে পারবা? 1 বছর হ্রাস পায়, মানে 10 থেকে 1 বাদ দাও, 9। তাহলে 5 জনের গড় বয়স হচ্ছে 9। ট্রেডিশনাল অ্যাপ্রোচ হচ্ছে যে 5 জনের 9 করে, তাহলে 5 নং 45 হচ্ছে 5 জনের টোটাল বয়স, আর 4 বোনের গড় হচ্ছে 10, তার মানে 40 হচ্ছে 4 বোনের বয়স। এটা মাইনাস করে দিলে আমরা পাবো 10 বছর, এটা হবে ভাইয়ের বয়স। তো ভাইয়ের বয়স হচ্ছে 10 বছর, এটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ। তো এখন
হ্যাঁ 5, না সরি এটা তো 5 হবে, আমি 10 লিখছি জন্য একটু আমি নিজে একটু পাজলড হয়ে গেছি। আচ্ছা, এখন তোমরা বলতে পারো যে স্যার এটা তো এমনিতেও সহজ, কিন্তু এটা তো সহজ অঙ্ক, এটা তো তোমরা মুখোমুখি করতে পারবা, ট্রেডিশনালও করতে পারবা, আমরা ব্যালেন্স থিওরি দেখাবো সেখানেও 1-2 সেকেন্ডে করে ফেলতে পারবা। কিন্তু কঠিন অঙ্ক আরও তো আছে, অনেক কঠিন অঙ্কই আছে, ঠিক আছে? সেগুলি তোমরা কিভাবে করবা? সেগুলি ট্রেডিশনাল নিয়মে অনেক সময় লাগবে, কিন্তু ব্যালেন্স থিওরিতে জাস্ট কয়েক সেকেন্ডে মুখোমুখি করে ফেলতে পারবা। আমাদের লেকচারগুলো দেখলে সব কিছু ডিটেলস বুঝে ফেলতে পারবা, বইটা তো আছেই। হ্যাঁ, এখন দেখো, তাহলে এটা হচ্ছে আমরা ট্রেডিশনাল অ্যাপ্রোচ যদি অ্যাপ্লাই করি। এখন এটা যদি আমরা ব্যালান্সিং করি, কিভাবে আমরা করব জিনিসটা আসলে দেখো। ধরো এই যে 5 জনের গ্রুপ, তাহলে 5 জনের গ্রুপের মধ্যে আমরা প্রথমে একটা দাগ দেই, এই দাগটাতে আমরা বললাম যে 4 বোন, এটা হচ্ছে 4 বোনের গ্রুপ, ঠিক আছে? তাহলে 4 বোনের গ্রুপ, আরেকটা দাগ দিলাম, সমান একটা দাগ দিব, তোমাদেরকে বোঝানোর জন্য আমি চেষ্টা করতেছি আর কি। সমান দাগ হয়েছে, ধরো হয়েছে সমান। তাহলে এটা হচ্ছে ওই যে ভাইয়ের গ্রুপ, এক ভাই, বুঝতে পারছো? তাহলে সমান সমান কেন দাগ দিলাম? কারণ আমরা ধরে নিব এখানে বলছে কি যে যদি ভাইয়ের এদের সাথে অ্যাড করা হয় তাহলে 5 জনের সবার গড় বয়স ওই 10 থেকে 1 কম, এটা একটু ঘুরায় লিখছে আর কি, কথাটা 1 বছর হ্রাস পায় বলছে, মানে 9 বছর বর্তমানে। তাহলে ভাইয়ের বয়সের গড় 9, তাহলে যেহেতু ভাইয়ের বয়সের গড় 9 মানে যেহেতু একজন, তাহলে এটাই তার বয়স। আর এখানে হচ্ছে 4 বোন, 4 বোনের বয়সের গড়ও তাহলে 9। তাহলে এই যে আমরা ধরলাম, এই যে ধরলাম, এটা কি, কখন এই কথাটা সত্য? এই কথাটা হচ্ছে যখন 5 জনের ক্ষেত্রে সম্মিলিতভাবে কথাটা সত্য। আমরা এটা 2টা গ্রুপে ধরে নিলাম, কিন্তু তার মানে এই না যে ভাইয়ের গড় বয়স 9 আর 4 বোনের গড় বয়স 9 প্রকৃত 9, এটা কিন্তু ঠিক না কথাটা। ব্যাপারটা বুঝতে পারছো? এইটুকু প্রাথমিকভাবে বুঝো, তাহলে ইজি লাগবে। এখন আসো, এবার আমাদের আর কি ইনফরমেশন দেওয়া আছে। 4 বোনের বয়সের গড় 10 বছর, এই কথাটা বলা আছে। তাহলে এই যে এখান থেকে আবার শুরু করে 10 বছর মানে একটু বেশি, তাই না? একটু বেশি না? তাহলে এই যে 4 বোনের বয়সের গড় 10 বছর, এইটা সত্য, এই কথাটা ঠিক, এই কথাটা সত্য। তার মানে 4 বোনের বয়সের গড় 10 বছর, প্রকৃত বয়সের গড় হচ্ছে 10 বছর। তো আমরা যখন ধরছি 5 জনের, তখন 9 তো 5 জনের ক্ষেত্রে কথাটা ঠিক, কিন্তু 4 জনের ক্ষেত্রে এটা ঠিক। এখন এই যে একটু বাড়লো না, এখানে এখানে যে একটু বেড়ে গেল না প্রকৃতপক্ষে, তার মানে আমরা তো 9 ধরে রাখছি, সবার ক্ষেত্রে 9 হবে। এখন এই যে এক্সট্রা বাড়লো, এই কতটুকু বাড়লো এবং এটা কে দিবে? দেখো, এটাই হচ্ছে ব্যালান্সিং করা। তাহলে যেহেতু তার বাড়লো, তাহলে নিশ্চয়ই তাহলে ভাইয়ের কমবে, অবশ্যই ভাইয়ের প্রকৃতটা কমবে। বুঝতে পারছো? এখন আমরা ব্যালান্সিং করব। এখন কতটুকু বাড়লো? আমাদের ধরা ছিল 9, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে 10। তাহলে এখানে 1 বছর বেশি প্রকৃতপক্ষে, ধরা থেকে প্রকৃতপক্ষে 1 বছর বেশি। যদি ধরা ভ্যালু থেকে প্রকৃত ভ্যালুটা বেশি থাকে, তাহলে সে পাবে। তাহলে আমরা সাইন রুল ব্যবহার করছি, প্লাস মাইনাস। যখন কেউ পাবে তখন সে মাইনাস, তখন ওই ভ্যালুটা মাইনাস, সে মাইনাস না, মানে ওই ভ্যালুটা মাইনাস। তাহলে এখানে দেখো, এই 10 থেকে 9 বাদ দিলে কত থাকবে? 1। তাহলে এই 1 হচ্ছে -1। এর মানে হচ্ছে এই 4 বোন প্রকৃতপক্ষে গড়ে প্রত্যেকে 1 বছর করে বেশি পাবে। আমরা এই যে ধরে ব্যালান্সিং করছিলাম 9, তার মানে 1 বেশি পাবে। তাহলে একজন যদি 1 বেশি পায়, 1 বছর বেশি পায়, তাহলে 4 জন কত টোটাল পাবে সেটা 4 দিয়ে গুণ করলে হবে, তাহলে -4। তাহলে টোটাল এই 4 বোন টোটাল আমরা যে 9 ধরে গড়ে 9 ধরে ব্যালেন্স করছি, আসলে এখানে 4 বোন 4 বছর পাও না। এখন এই যে 4 বছর পাও না, এটা আসলে কে দিবে? এই 4 বছরটা, এই যে 4, এই 4 আসলে কে দিবে? এটা এই 4ই তো, এটা কে দিবে? এই জিনিসটাই দিবে। যখন এইভাবে দেখাবো তখন তোমরা কনফিউজ হয়ে যাবে। এই 4 বছরই আসলে টোটালে 4 বছর, গড়ে 1 বছর করে, এই 4 বছরটাই আসলে এরা দিবে, এরা দিবে, ঠিক আছে? এই 4 বছর এরা দিবে। তো যে পাবে যত ভ্যালু টোটাল পাবে বা গড়ে পাবে, সেটা মাইনাস হবে। কেন মাইনাস হবে? কারণ আমরা
সাইন রুলটা প্লাস মাইনাস এটা আমরা কনসিডার করছি হচ্ছে ওই যে যে দিবে মানে যে লাস্ট মুহূর্তে দিবে, এখানে তো একটা গ্রুপ, এখানে 3টা গ্রুপও হইতে পারে, আমরা সেরকম অঙ্ক দেখাবো। তো লাস্ট মুহূর্তে আসলে যে দিবে মানে যে যে যারটা আমরা বের করব আর কি, ঠিক আছে, তার রিসপেক্টে সে কি দেনেওয়ালা নাকি সে লেনেওয়ালা, সেটার রিসপেক্টে সবসময় এটা হয়। আমরা অ্যালজাব্রিক সাম করি, অর্থাৎ তার প্রকৃত ছিল 9, ঠিক আছে, ভাইয়ের প্রকৃত মানে সরি ভাইয়ের গড় আমরা ওই যে 9 ধরেছিলাম, তাহলে এইখানে আমরা তারটা 9 ধরে যেটা যত ধরছিলাম সেটা ধরে সেটার সাথে প্লাস এই -4 আমরা যোগ করে দিব, অর্থাৎ এই ভ্যালুটা আমরা যোগ করে দিব, সেই জন্য আমরা চিহ্নটা এখানে রেখেছি, ঠিক আছে, চিহ্নটা রেখেছি। তাহলে এটার ভ্যালু হবে কত, আসলে 5। তাহলে ভাইয়ের বয়স হবে 5 বছর, ঠিক আছে। তো এখানে বোঝার বিষয় হচ্ছে যারা পাবে, যদি যদি দুইটা পক্ষ থাকে, দুইটা গ্রুপ থাকে, তাহলে ব্যালেন্স করতে হইলে এক পক্ষ দিবে আর এক পক্ষ নিবে। তুমি যদি ব্যালেন্স করতে চাও তাহলে এই গ্রুপ, বোনের গ্রুপ যত পাবে, ভাইয়ের গ্রুপ যদি তত দেয়, তাহলে সমান সমান, তাহলে এক্সট্রা কিছু থাকবে না। এটাই হচ্ছে ব্যালেন্স। অঙ্ক করতে করতে বুঝে যাবা, এটাই হচ্ছে ব্যালেন্সিং, ঠিক আছে। আবারও বলতেছি, দেখো এই যে 4, এই যে বাড়লো, এটা কত বাড়লো আমরা বের করলাম, যে টোটাল বাড়লো কত, 4, গড়ে 1 করে বাড়লো মানে টোটাল 4 বাড়লো এখানে। এখন এই টোটাল 4 কিন্তু এই ভাইয়ের এখান থেকে যাবে, আর কে দিবে, আর তো কেউ দেওয়ার তো লোক নাই, তাহলে ভাইয়ের এখান থেকে দিবে, দিলে আমরা ভাইয়ের প্রকৃতটা আমরা এইভাবে পাচ্ছি 5 বছর। তো তোমরা যখন মুখোমুখি করবা জাস্ট হ্যাঁ ও 1 বছর তাহলে হ্রাস পাইছে, 1 বছর হ্রাস পেলে বোনেদের তাহলে -4, তাহলে 4 বোনেরা পাবে, তাহলে এটা কে দিবে, ওই যে 9 থেকে 4 চলে যাবে, ভাইয়ের আসলে 5। যখন তোমরা এটা বুঝবা, একেবারে নতুন তো বুঝবা, তখন তোমরা অঙ্কটা পড়তেছো, মাথায় ক্যালকুলেশন হচ্ছে, আনসার টিকমার্ক দিয়ে দিতে পারবা, এতটা ইজি, ঠিক আছে। তা আবারও বলতেছি, যারা পাবে এরা যদি পায়, ধরো এদের বেশি, প্রকৃত বেশি হইলে পাবে, পাইলে মাইনাস, আর যদি এটা কম হইতো, প্রকৃত যদি 9 না হয়ে 8 হইতো, তাহলে তাদের হচ্ছে প্রকৃত কম, তাহলে তারা দিবে, তাদের থেকে যাবে, ঠিক আছে। তাহলে পাওয়া মানে হচ্ছে ইন, পাওয়া মানে কি, পাওয়া মানে ইন, পাওয়া পাওয়া বুঝাই লিখি তোমাদের, পাওয়া মানে হচ্ছে ইন, মনে রাখবা, আর দেওয়া, দেওয়া মানে আউট, ঠিক আছে। পাওয়া মানে ইন, যে পাবে তার মধ্যে ইন করবে, আর যে দিবে তার থেকে আউট হবে। নর্মালি তোমরা বুঝতে পারতেছো, পাওয়া মানে ইন। সাইনটা খালি মনে রাখবা যে তোমরা যেরকম ন্যাচারালি চিন্তা করো তার উল্টাটা, ঠিক আছে। তো কেন এটা তো আমি বুঝাই বললাম, যে আমরা অ্যালজাব্রিক সাম করি, এবং যে ডিসাইড মানে যারটা ডিসাইড বের করতে হবে তার রিসপেক্টে, এই জন্য আমাদের সাইন রুলটা এরকম, ঠিক আছে। তো আমরা আরো কয়েকটা অঙ্ক দেখলে তোমরা এগুলি বুঝবা একদম পানির মতো। আচ্ছা, 4 বোনের বয়সের গড় 10 বছর, যদি তাদের মায়ের বয়স যোগ করা হয় তবে সকলের গড় বয়স 5 বছর বাড়ে। এখানে কিন্তু বাড়ে, আগেরটা ছিল ভাইয়ের বয়স থাকলে হ্রাস পায়। তাহলে এই অঙ্কটা দেখো, তাহলে ধরো এই যে 4 বোন, এখানে হচ্ছে 4 সিস্টার, 4 সিস্টার, এদের গড় যখন 5 জনের একসাথে করব তখন গড় হচ্ছে কত, 5 বছর বাড়ে মানে 15 বছর, সবার গড় বয়স কত, 15, তাহলে এদেরও 15, আর ওই যে মায়ের যে গ্রুপ মানে মা, তাহলে এটা হচ্ছে মাদার, 1 মাদার, তাহলে মাদার তো একজনই, তার গড় ওই 15ই, গড় যা তাই, একজনের ক্ষেত্রে তো যত গড় সেটাই তার বয়সে, কিন্তু এটা তো কিন্তু আসলে প্রকৃত বয়স না, কার বয়স বের করতে হবে, মায়ের বয়স বের করতে হবে, তাহলে মায়েরটা বের করতে হবে। তাহলে আমাদের আরেকটা ডাটা দেওয়া কার, 4 বোনের 10 বছর, তাহলে 4 বোনের দেখো এখানে কিন্তু 10 বছর, এখানে কিন্তু আবার কম, এই যে দেখো 10 বছর, এই 10 বছর কিন্তু অ্যাকচুয়াল। এইবার বুঝতে পারতেছো যে তাহলে মায়ের বয়স বেড়ে যাবে, ব্যালেন্সিং করতে হলে কি হবে, মায়ের বয়স বাড়বে, তাহলে মায়ের এই যে একটু বাড়লো, এখন মায়ের একটু যে বাড়লো এটা কারা দিবে, এটা এই বোনদের কাছ থেকে আসবে। এখন এইবার আসো মজার বিষয়, তাহলে বোনদের হচ্ছে আমরা 15 ধরে রাখছি গড়ে, কিন্তু অ্যাকচুয়ালি 10 গড়, তাহলে প্রকৃতপক্ষে কম কত, কম হচ্ছে তোমার 5, গড়ে 5 বছর কম, কম হইলে প্লাস, কম প্রকৃতটা কম হইলে প্লাস, অর্থাৎ এক এক বোন এই 5 বছর করে মারে দিবে, তাইলেই ব্যালেন্স হবে। এই যে আমরা 15 করে ধরে ব্যালেন্স করছি না, মানে 4 বোনের যখন 15, মায়েরও তখন 15, ব্যালেন্সড, কিন্তু 4 বোনের যখন 10 তখন মায়ের কত সেটা ব্যালেন্স করতে হবে।
তাহলে এই এক এক বোন 5 বছর করে দিবে, দিলে কি হয়, দিলে আউট, দিলে আউটের ক্ষেত্রে প্লাস, তাহলে আউট 5, তাহলে এই 4 দিয়ে গুণ করো, গুণ করলে +20, তাহলে এই টোটাল 4 বোন মিলে টোটাল 20 বছর মাকে দিবে। তাহলে মায়ের হাতে তো 15 বছর ছিল, এটার সাথে আরো 20 যোগ হবে, এই যে এই 20টা এখানে যাবে, কত, এই যে 20টা এখানে যাবে, তাহলে এই 20 পিসে আউট হয়েছে না, এটা আউট এখান থেকে, তাহলে এই 20 ওখানে যোগ হবে, তাহলে মায়ের বয়স কত, এখানে 20 যোগ হইল আর ওখানে 15 আগে ছিল, তাহলে 35, 35 হচ্ছে মায়ের বয়স। এখন তোমরা ট্রেডিশনালি করতে গেলে এগুলো তো ছোট ছোট ফিগার, একটু কঠিন ফিগার দেওয়া থাকলে তুমি একটা গুণ করবা, দুইটা গুণ করবা, মাইনাস করবা, তারপর এরকম হবে। কিন্তু একটু কঠিন ফিগার হইলে ওই দুইটা গুণ করবা আবার মাইনাস করবা, অনেক সময় লাগবে। আর তুমি এই অঙ্কটাই ব্যালেন্স থিওরিতে মুখোমুখি করবা, জাস্ট 4 বোনের বয়স 10 বছর, যদি মায়ের বয়স যোগ হইলে গড় 5 করে বাড়ছে, তাহলে 5 করে বাড়লে 4 জনের 4 5 20, এই 20 কিন্তু তোমার ওই যে 15 মায়ের হাতে 15, ওই 20 তুমি বোনদের মধ্যে বেশি ধরে রাখছো 15 ব্যালেন্স করার জন্য, তাহলে ওই 20 ওই 15 সাথে যোগ হয়ে 30 হয়ে যাবে, 35 হয়ে যাবে মায়ের বয়স। অঙ্ক পড়ার সাথে সাথে আনসার শেষ, অঙ্ক পড়তেছো, মাথায় ক্যালকুলেশন করতেছো, আনসারে টিক দিতেছো, সিম্পল। আর কি আছে দেখি, কোন ক্লাসে 21 জন ছাত্রের গড় বয়স 27 বছর। দেখো 21 জন ছাত্র, গড় হচ্ছে 27, যখন একজন ছাত্র ক্লাস ত্যাগ করে, মানে একজন কিন্তু লিভ করছে, গড় বয়স 3 মাস বৃদ্ধি পায়, একজন চলে যাওয়াতে গড় বয়স 3 মাস বৃদ্ধি পায়। যে ছাত্রটি ক্লাস ত্যাগ করে চলে মানে গেল বা গিয়েছিল তার বয়স কত ছিল বা কত। আচ্ছা, এই অঙ্ক তোমরা এখন যদি ট্রেডিশনাল নিয়মে করতে চাও, এখন কিন্তু ঝামেলা আছে। হ্যাঁ, এই যে 3 মাস বৃদ্ধি পায়, তাহলে তুমি এই 20 জনের কিন্তু তাহলে 26 বছর 9 মাস, 26 বছর 9 মাসকে 20 দিয়ে গুণ করবা, আবার 21 × 27 গুণ করবা। এখন এটা ট্রেডিশনাল নিয়মে করতে গেলে টোটাল হচ্ছে 21 × 27, এটা হচ্ছে টোটাল। তারপরে বাকি 20 জনের, তাহলে 20 জনের কত, 20 × ওই 26 বছর 9 মান্থ, এটা কত আবার, তখন এটা থেকে এটা মাইনাস করবা, তারপরে পাবা গিয়ে ওই যে চলে গেছিল তার বয়স। সো এটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাপ্রোচে যদি তোমরা করো। এই অঙ্কটাই আমরা ট্রেডিশনাল তো দেখাচ্ছি না, কারণ ট্রেডিশনাল তো সবাই পারে। এখন এটা যদি ব্যালেন্সিং করি, দেখো কত মজার বিষয়, মুখোমুখি যদি আমরা করি, দেখো 21 জন যখন ছিল তখন 27 ছিল, একজন চলে যাওয়াতে 3 মাস করে বাড়ে। এখন 3 মাস করে বাড়া মানে হচ্ছে কি, ওই যে বাকি যে 20 জনের একটা গ্রুপ আর একজনের একটা গ্রুপ, তাহলে 20 জনের কিন্তু 3 মাস করে অ্যাকচুয়ালি বেশি, 27-এর থেকেও আরো বেশি, তাই না? ও সরি, এখানে আমরা একটু ভুল লিখছিলাম, এখানে তাহলে আমাদের হবে এটা হবে 27 বছর 3 মান্থ, 3 মাস, 20 জনের বেশি না 3 মাস সেটা। সো এখন দেখো, তাহলে এই যে 20 জনের 3 মাস করে বাড়লো, এখন এই 20 জনের যে 3 মাস করে বাড়ে, তুমি যদি এই যে 20 জনের 3 মাস বাড়লো না, এখন আমরা যদি সবার বয়স 27 করে ধরি, মানে এদেরও 27, ওই যে 20 জন আর ওই যে চলে গেল তারও 27 যদি ধরি, তাহলে ব্যালেন্স 21 জনের 27 বছর ব্যালেন্স। তাহলে আসলে এই 20 জন কিন্তু 27 না, তাদের কিন্তু আরো 3 মাস করে বেশি, তাহলে টোটাল কত বেশি, জাস্ট তোমরা ক্যালকুলেশন করবা 20 × 3 মান্থ, 20 × 3 মান্থ, ঠিক আছে? এখন এই 20 × 3 মান্থ এই জিনিসটা কোত্থেকে পাবে, এটা কিন্তু এই 27 থেকে আউট হয়ে যাবে, কারণ এই সময়টা ওই যে 20 জন তারা কিন্তু এই সময়টা এক্সট্রা তাদেরকে দিতে হবে, কারণ তাদের তো অ্যাকচুয়ালি এটা এইটুকু অ্যাকচুয়ালি বেশি, এই এতটুকু ক্যালকুলেশন করলেই হবে, ঠিক আছে? তো এখন এইটা হচ্ছে তোমার এই 3 মাস, তো তাহলে তোমার বছরে হচ্ছে 3 মাস মানে হচ্ছে, মনে রাখবা কিভাবে, 3 মাস মানে একটা কোয়ার্টার মানে 4 ভাগের 1 ভাগ, 3 মাস মানে কোয়ার্টার, এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে 1 কোয়ার্টার। তাহলে এখানে 4 কোয়ার্টারে 1 বছর, 20 কোয়ার্টার হচ্ছে 5 বছর, এটা কিন্তু তার মানে এটা হচ্ছে 5 বছর, 5 ইয়ার। এইটুক যদি তুমি করছো তাহলে তোমার অঙ্ক হয়ে গেছে। এই যে 5 বছর মানে আসলে এই যে 27 ধরে ব্যালেন্স করছি, এখানে আসলে অ্যাকচুয়ালি
আরও 5 বছর এখানে ঢুকবে, তোমার এর থেকে আসলে 5 বছর ঢুকবে প্রকৃতপক্ষে। প্রকৃতপক্ষে এর থেকে 5 বছর ঢুকবে, তাহলে 27 থেকে 5 মাইনাস চলে যাবে, মানে 22 বছর হবে এটার আনসার। তো এইটুকু করেই মুখোমুখি করতে পারো যে 20 জনের 3 মাস করে বেশি, তাহলে 20 ইন্টু 3 মাস মানে 1 কোয়ার্টার, 4 কোয়ার্টারে 1 বছর, তাহলে 5 বছর মুখোমুখি করতে পারবে। এই যে 5 বছর 20 জনকে দিতে হবে, তাহলে ওই 27 থেকে 5 বছর দিয়ে দিতে হবে, তাহলে 22 বছর হচ্ছে এই যে চলে গেছে তার হচ্ছে বয়স। তাহলে দেখো এইটুকু ক্যালকুলেশন করা খুব ইজি, এটুকু ক্যালকুলেশন করা খুব ইজি না? খুব ইজি, মুখোমুখি করতে পারবা। এখন এটা যদি আমরা একটু লাইন ডায়াগ্রাম দিয়ে তোমাদেরকে বুঝাই, মনে করো এই হচ্ছে আমার, বেশি লম্বা দাগ দিলাম, এই হচ্ছে 20 জনের যে গ্রুপ, এই হচ্ছে 20 পিপলের গ্রুপ, এদের গড় কত? 27। ওই টোটালটা ধরবা সবসময়, ঠিক আছে? আবার এইটা ধরো তোমার ওই যে লিভ করছিল যে একজন, তারও তো 27, তাহলে এটা কিন্তু ব্যালেন্সড, ঠিক আছে? এখন প্রকৃতপক্ষে এদের কিন্তু 27 না, একটু বেশি, ওই যে 3 মাস বেশি, তাহলে এদের হচ্ছে 27 ইয়ার 3 মান্থ, এটা এদের অ্যাকচুয়াল। তাহলে এই যে দেখার কিন্তু কমে গেছে, ওই যে প্রথম অঙ্কটা আমরা দেখাইছিলাম সেটার মতো, ঠিক আছে? প্রথম অঙ্কটা না, কোনটা? হ্যাঁ। এখন বুঝতে পারছো জিনিসটা? তাহলে এখন এটা ব্যালেন্সিং করার জন্য তাহলে কি ওই যে কতটুকু আসলে বাড়লো সেটাই আমরা বের করি। তাহলে এটা প্রথমে কি বের করি, যে বাড়লো যেহেতু পাওনাদার মাইনাস, তাহলে মাইনাস 3 মান্থ, এই 3m দিয়ে বুঝাবো মান্থ, এই 3 মান্থ ইন্টু ওই যে 20 জন, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ দিলে তোমার এই 5 বছর তুমি পাবা, ঠিক আছে? 5 ইয়ার হয়ে যাবে তখন, এটা সমান সমান হবে 5 ইয়ার, ঠিক আছে? 5 ইয়ার। এখন এই জিনিসটা কি হবে, এই জিনিসটা কারা দিবে? এরা দিবে, এইখান থেকে এখানে ঢুকবে, এই এতটুকুই। 27 থেকে 5 বাদ দিয়ে দাও, তো কথায় কথায় তো 27 থেকে 5 বাদ দিবে, কিন্তু গাণিতিকভাবে জিনিসটা লিখলে হবে 27 মানে তার তো বের করবো, তাহলে 27 প্লাস মাইনাস 5, এই আর কি জিনিসটা, ঠিক আছে? সো বুঝতে পারতেছো আশা করি, হ্যাঁ? তো এইভাবে অঙ্ক করলে বুঝতে পারবো। আচ্ছা, একটু ইন্টারাপ্ট হয়েছিল, এই অঙ্কটা এখন দেখো, কোনো ক্লাসে 21 জন ছাত্রের গড় বয়স 27, যখন 3 জন শিক্ষক ক্লাসে যোগদান করে। তাহলে আগের অঙ্কগুলোতে ছিল একজন আসছে অথবা গেছে, এখানে কিন্তু 3 জন, তাহলে একটা গ্রুপে 21 জন আর একটা গ্রুপে 3 জন, একটা ছাত্রদের গ্রুপ আর একটা শিক্ষকের গ্রুপ। তো 3 জন শিক্ষক ক্লাসে যোগদান করে, তখন গড় বয়স 2 বছর বাড়ে, শিক্ষকদের বয়স কত? এখন দেখো আমরা একটু লাইন ডায়াগ্রাম দিয়ে যদি দেখাই, খুব সিম্পল, এখানে হচ্ছে 21 জন স্টুডেন্টের একটা গ্রুপ, কত? তাহলে 3 জন যখন যোগদান করে তখন 2 বছর বাড়ে, মানে 29, তাহলে 29 ধরে যদি আমরা করি, এই 29, আর এখানে 3 জন শিক্ষক, 3 টিচার, তাহলে এদেরও কিন্তু 29, ব্যাপারটা বুঝে গেছে? তো এই কথাটা তো ঠিক, সবার 29, আমরা আলাদা আলাদা দেখাচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে ছাত্রদের 27, প্রকৃতপক্ষে ছাত্রদের 27, তাহলে টিচারদের বেশি, ওই প্রথম অঙ্কটার মতো একটা যে দেখাইছিলাম, সেকেন্ড অঙ্কটার মতো। তাহলে এই যে একটু যে বেশি আসলো, এটা কাদের থেকে যে আসলো? এখান থেকেই কিন্তু যাবে, তাহলে এই জিনিসটা কিন্তু তোমার এখান থেকেই কিন্তু এখানে যাবে, তাহলে এটা হচ্ছে আউট, ঠিক আছে? আউট হলে কি হয়, এদের কিন্তু কম, কম মানে যোগ, তাহলে এখানে কত কম? 2 বছর করে কম, তাহলে 2 বছর করে কম প্লাস 2 ইন্টু কয়জন? 21 জন। এখন এখানে একটু বোঝার ব্যাপার আছে, তো আগের অঙ্কগুলোতে কি হয়েছে, আগের অঙ্কগুলোতে একজন ছিল, সে 1 দিয়ে ভাগ করলে গড়ও সেটাই, সে পুরোটাই পাইছে, কিন্তু এখন 3 জন, আমরা তো গড়ে নিব, এটা তো গড় ধরছি 29 বছর শিক্ষকদের, তাহলে গড়ে যখন আমরা নিতে যাব তখন এটাকে আমরা 3 দিয়ে ভাগ করে দিতে হবে, 3 দিয়ে ভাগ করলে 3 7 21 14, ঠিক আছে? এই প্লাস 14, এই 14ই কিন্তু এই আউট হয়ে ওখানে যাবে, এই জায়গাটায় যাবে, বুঝতে পারছো? এই যে জায়গাটায় যাবে আউট হয়, তাহলে টিচারদের কত হবে? এখানে 14 আর আগের 29, এই হচ্ছে 43, বোঝা গেছে বিষয়টা? 43। আচ্ছা, এখন এই জিনিসটা তোমরা, এই ধরনের অঙ্কগুলো তোমরা যদি আরেকভাবে চিন্তা করো, মনে করো সবার যদি 27 ধরতা, মানে ধরো 21 জন, এদেরও 27, শিক্ষকদেরও মনে করলা 27, 27 ধরলা, কিন্তু আসলে বলছে যে 2 বারে,
তাহলে 2 যদি বাড়ে, যদি 27 ধরতা তাহলে 2 বাড়ে, তাহলে 2 কিন্তু সবারই বাড়ে, সবার বাড়ে মানে 24 জনেরই বাড়ে। তাহলে 24 জনের যদি 2 বাড়ে তাহলে সেটা হবে 24 ইন্টু 2 সমান সমান 48। এই 48 কিন্তু সবার বাড়ে। এখন এই 48কে যদি তুমি 3 দিয়ে এখন 48কে ওই 3 জন শিক্ষক, এটা কিন্তু 3 জন শিক্ষক পাবে, ছাত্ররা তো পাবে না, কারণ ছাত্রদের তো 87 ধরছো 27, কিন্তু শিক্ষকদের 27 ধরছিলা, কিন্তু এই 27 ধরার মধ্যে আসলে হিসাবে কিন্তু 48 আসলে শিক্ষকদের বেশি পাবে, অর্থাৎ ওই 27 থেকে আরো বেশি পাবে। কত বেশি পাবে? 3 দিয়ে ভাগ করে দিবা। এই 48 তো টোটাল বেশি পাবে 3 জন শিক্ষক, তাহলে এটা সমান সমান 16। এই 16 কিন্তু তোমার এই এক একজন শিক্ষক 16, অথবা বলতে পারো গড়ে শিক্ষকেরা 16 বেশি পাবে। তাহলে এখন কিন্তু 27-এর সাথে 16 যোগ হবে, এখন কিন্তু 29-এর সাথে যোগ হবে না, কারণ 27 ধরে তুমি ব্যালেন্সিং করতেছো, ঠিক আছে? তো 27 ধরে করতেছো, তখন এই 27-এর সাথে 16 এখন যোগ হবে, তোমার যোগ হয়ে ওই 43ই কিন্তু হবে তোমার জিনিসটা, ঠিক আছে? সো এইটা যদি তুমি ডায়াগ্রাম দিয়ে দেখাইতে চাও, তাহলে ডায়াগ্রাম দিয়ে দেখাইলে জিনিসটা হবে এরকম যে 27 ধরছিলা, যে এখানে টিচারদের স্টুডেন্টদের 27, তাহলে টিচারও 27, টিচারও তুমি 27ই ধরছো, ঠিক আছে, ধরে নিচ্ছ। কিন্তু এখানে কিন্তু সবার যদি 29 হয়ে যাবে, 2 বছর করে বাড়বে, তো 2 বছর করে বাড়লে এখান থেকে এদিকে একটু বাড়বে, আবার এদিকেও বাড়বে, এটাও বাড়বে, এটাও বাড়বে, এখানে 2 সাইডই বাড়বে। তাহলে এটা হবে 29, আবার এটাও হবে 29, এটাও হবে 29, ঠিক আছে? তাহলে 27টা কিন্তু ধরে নিচ্ছ, আর 29টা কিন্তু প্রকৃত, 29 29 দুই পক্ষের ঠিকঠাক, ঠিক আছে? এখন এইভাবে যদি তোমরা চিন্তা করো, তাহলে এটুক যে বাড়লো, এই যে এটুক বাড়লো আর এইটুক বাড়লো না, বাড়তি অংশটা আমাদের হিসাব করতে হবে না? বাড়তি অংশটা হিসাব করতে হবে। তাহলে বাড়তি অংশটা হলো ওই যে সবারই 21 জন আর 3 জন, সবারই 24 জন, এই 24 ইন্টু ওই যে 2 করে বাড়তি, 2 করে বাড়তি মানে 48, টোটাল 48 বছর বেশি আছে। এই 48 বছর তো স্টুডেন্টরা কেউ পাবে না, স্টুডেন্টদের তো প্রকৃত 27, স্টুডেন্টদের প্রকৃত হচ্ছে 27, স্টুডেন্টরা কেউ পাবে না, এই 48 পুরোটাই টিচাররা পাবে। টিচাররা যে পাইলো, টিচার কয়জন? টিচার হচ্ছে 3 জন, তাহলে এক একজন 16 করে পাবে, তাহলে 16 করে পাইলে এই জায়গাটা হবে, এইটুক জায়গা হবে তোমার 16, এই 16, তাহলে 27 আর 16 43, তাহলে এই 43 হচ্ছে টিচারদের প্রকৃত। ব্যাপারটা বোঝা যায়? এই বিষয়টা এরকম। সো দুইভাবেই তোমরা চিন্তা করতে পারো, দুইভাবেই চিন্তা করতে পারো, ঠিক আছে? একেবারে নতুন নিয়ম, তো সেজন্য তোমাদের কাছে প্রথম প্রথম একটু ঝামেলাপূর্ণ মনে হইতে পারে, ঝামেলাপূর্ণ মনে হইতে পারে, কিন্তু একটু লজিক দিয়ে চিন্তা করবা, সিম্পল, জাস্ট তোমার ব্রেনে যতটুকু খাটে ওইটুকু দিয়ে চিন্তা করলে এনাফ, খুব বেশি হাইপোথেটিক্যাল বা কঠিন কিছু না, একেবারে আমি বলতেছি, ঠিক আছে? খুব সিম্পল চিন্তা ভাবনা দিয়ে করতে পারবা। তো এই ধরনের আরও অঙ্ক আছে, অঙ্কগুলো আমরা কয়েকটা টাইপে ভাগ করছি তোমাদের সুবিধার জন্য জাস্ট, ঠিক আছে? এগুলো সব গড়ের মেকানিজম, টাইপে ভাগ করছি। আর আমাদের এই যে ব্যালেন্স থিওরি আছে, সামনে দেখবা যে এরকম 2টা গ্রুপ আবার 3টা গ্রুপও থাকতে পারে, আবার দেখবে যে ওভারল্যাপের অঙ্ক আছে, এখানে যুক্ত হওয়া, ছেড়ে যাওয়া, কেউ আসবে কেউ যাবে, রিপ্লেসমেন্ট হবে, প্রতিস্থাপন হবে, আবার ওভারল্যাপের অঙ্ক আছে, কিন্তু তখন 2 স্টেপ ক্যালকুলেশন করতে হয়, কিন্তু সবই কিন্তু মুখে মুখে করা যায় কয়েক সেকেন্ডে, জাস্ট বিলিভ মি। হ্যাঁ, সো লেকচারগুলো দেখলে তোমাদের অনেক উপকার হবে। সো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।